হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা মহাকর্ষ চ্যাপ্টারের লাস্ট ক্লাস অর্থাৎ যত বিগত বছরে আসা থিওরি প্রশ্নগুলোর আলোচনা করে নিয়েছি আগের ভিডিও, এবং বাকি যে সমস্ত টপিক ছিল সেটা আজকের ভিডিওয়ে শেষ করে নেব এবং পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি আছে না, কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগের সংজ্ঞা দাও। তাহলে কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগের সংজ্ঞা কি হবে না, কোনো কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে তার নিজস্ব কক্ষপথে যে দ্রুতিতে পরিভ্রমণ করে তাকে ওই কৃত্রিম উপগ্রহটির প্রদক্ষিণ বেগ বা কক্ষীয় বেগ বলা হয়ে থাকে। এর সাথে প্রশ্ন ছিল যে পৃথিবীর চারিপাশে বৃত্তাকার পথে আবর্তনরত একটি কৃত্রিম উপগ্রহের বেগের রাশিমালা কি হবে। তো ধরে নাও এটা একটা পৃথিবী, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ব্যাসার্ধ আর, এবং এটা ভর এম। এখান থেকে ধরো এই উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ আছে যার ভর কিনা স্মল এম, তাহলে সে পৃথিবীকে ঘিরে আবর্তন করছে এবং সে কত দ্রুতিতে আবর্তন করছে না, ভি দ্রুতিতে আবর্তন করছে। তো আমরা পড়েছিলাম যে মহাকর্ষ সূত্র জি এম এম বাই আর স্কোয়ার সমান কি পড়েছিলাম না, অভিকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ এই টোটাল যে ডিস্টেন্সটাকে আমি স্মল আর ধরে নিচ্ছি, অর্থাৎ স্মল আর সমান আমি বলতে পারি পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এই উচ্চতায় থাকা উপগ্রহ। বা এখান থেকে লিখতে পারি কি, একটা আর কাটলো, স্মল এম ক্যান্সেল, তাহলে ভি সমান লিখতে পারি রুট ওভার অফ জি এম বাই আর। আবার আমরা পড়েছিলাম যে অভিকর্ষজ ত্বরণ জি সমান লেখা হয়ে থাকে জি এম বাই আর স্কোয়ার। সেখান থেকে একটা ইকুয়েশন মনে রাখতে বলেছিলাম যে জি এম সমান জি আর স্কোয়ারও লেখা হয়ে থাকে। তাহলে এখানে যদি আমরা জি এম এর মান বসাই তাহলে কি পাওয়া যাবে না, জি আর স্কোয়ার বাই আর, এবং এই আর এর জায়গায় আমরা যদি বসাই, কি বসাবো আর এর জায়গায় না, আর মানে হয় আর প্লাস এইচ, অর্থাৎ আর প্লাস এইচ লিখলাম। এবার এই আর স্কোয়ারটা কি হবে, বর্গমূল চিহ্নের বাইরে আসলো এবং এটা জি বাই আর প্লাস এইচ। তাহলে এটি হয়ে গেল কক্ষীয় বেগের রাশিমালা। এবার যদি বলে যে পৃথিবীর খুব কাছে থাকা কোনো কৃত্রিম উপগ্রহের কক্ষীয় বেগের রাশিমালা কি হবে, যদি তাহলে পৃথিবীর খুব কাছে থাকে তার মানে এইচটা কি হয়ে যাবে, অতি ক্ষুদ্র আর এর তুলনায়। অর্থাৎ তখন আমরা আর প্লাস এইচ নিয়ারলি ইকুয়ালস টু কি ধরে নেব, আর। তাহলে আমরা একটু আগে কি ইকুয়েশন পেলাম কক্ষীয় বেগের না, ভি সমান হয়ে থাকে আর ইন্টু রুট ওভার অফ জি বাই আর প্লাস এইচ। অর্থাৎ এখন আমরা আর প্লাস এইচ এর জায়গায় কি লিখতে পারি না, আর প্লাস এইচ এর জায়গায় আমরা লিখতে পারি ক্যাপিটাল আর, এবং এই আরটা যদি ভিতরে প্রবেশ করে তাহলে হবে কি জি আর স্কোয়ার বাই আর। তাহলে একটা আর ক্যান্সেল, তাহলে কি পাওয়া গেল রুট ওভার অফ জি আর। তাহলে ভি সমান রুট ওভার অফ জি আর কখন হয় না, যখন পৃথিবীর খুব কাছে থাকে কোনো কৃত্রিম উপগ্রহ। এরপরে ছিল যে কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ও স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা করো, সেখান থেকে মোট শক্তি। তাহলে লিখো যে পৃথিবীর চারিদিকে আর ব্যাসার্ধের কক্ষপথে ভি দ্রুতিতে আবর্তনরত স্মল এম ভরের কোনো কৃত্রিম উপগ্রহের গতিশক্তি কি লিখতে পারি না, কাইনেটিক এনার্জি ই কে সমান লেখা হয়ে থাকে কি হাফ এম ভি স্কোয়ার। এবার হাফ ইন্টু এম, ভি এর মান একটু আগে আমরা পেয়েছি কি হয় রুট ওভার অফ জি এম বাই আর। তাহলে সেই জায়গায় আমরা লিখছি কি জি এম বাই আর তার হোল স্কোয়ার। তাহলে সমান এখান থেকে কি পেতে পারি না, জি এম এম বাই টু আর।
এবার স্থিতিশক্তি কি লেখা হবে, না স্থিতিশক্তি ইপি, স্থিতিশক্তি ইপি মানে কি, না অসীম দূরত্ব থেকে উপগ্রহটিকে তার নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করার জন্য কৃতকার্য, সেটাই স্থিতির শক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে সেই কৃতকার্যটা কত আমরা আগে ইকুয়েশন বের করেছি আগের ক্লাসে, না মাইনাস অফ জিএমএম বাই আর হয়ে থাকে। তাহলে এখন আমাকে বলেছে যে মোট শক্তি কত হবে, তাহলে আমি বলতে পারি যে মোট শক্তি মানে ই টোটাল বলতে পারি। তাহলে মোট শক্তি টোটাল কি হবে, না আমার গতি শক্তি আর স্থিতি শক্তি এদের দুজনের যোগফল। তাহলে ই কে এর মান কত পেয়েছি, ই কে এর মান পেয়েছি হচ্ছে জিএমএম বাই 2r প্লাস, প্লাসের জায়গায় এখানে কি আছে, না মাইনাস অফ, স্থিতি শক্তি মাইনাস ঋণাত্মক হয়, তাহলে মাইনাস অফ জিএমএম বাই আর। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাবো মাইনাস অফ জিএমএম বাই 2r। তাহলে এটি হয়ে গেল আমার মোট শক্তির রাশিমালা। 2023 সালেও এসেছিল, তাহলে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভূসমলয় উপগ্রহ কি, খুবই ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ ভূসমলয় উপগ্রহ কি, বা জিও স্টেশনারি আর্টিফিশিয়াল স্যাটেলাইট জিনিসটা কি, না নিরক্ষীয় তলে স্থাপিত যে সকল কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আহ্নিক গতির অভিমুখে অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে, যাদের আবর্তনকাল পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে আবর্তনকালের সমান অর্থাৎ 24 ঘন্টা, সেই সকল কৃত্রিম উপগ্রহকে বলা হয়ে থাকে ভূসমলয় উপগ্রহ। পৃথিবীর আহ্নিক গতির সাপেক্ষে এই কৃত্রিম উপগ্রহটির আপেক্ষিক কৌণিক বেগ যেহেতু শূন্য হয়, তাই পৃথিবী থেকে দেখলে কৃত্রিম উপগ্রহটিকে নিরক্ষরেখার উপর একটি নির্দিষ্ট স্থানে স্থির আছে বলে মনে হয়। অর্থাৎ এটা যদি একটা পৃথিবী হয়ে থাকে, তাহলে নিরক্ষীয় তল কোনটা, না এরকম জায়গায় থাকে আমাদের নিরক্ষীয় তল। এরকম জায়গায় থাকে আমাদের নিরক্ষীয় তল। তাহলে এই বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে যদি আবর্তন করে, অর্থাৎ এরকম ডট ডট লাইন দিয়ে যদি দেখায়, তাহলে এরকম বরাবর যদি পশ্চিম থেকে পূর্ব দিককে আবর্তন করে, তাহলে এটাকে বলা হয়ে থাকে, মানে এই তলে যে উপগ্রহ থাকবে তাকে বলা হয়ে থাকবে ভূসমলয় উপগ্রহ, এবং এই যে যে কক্ষপথে এরকম ভাবে ঘুরবে পশ্চিম থেকে পূর্ব দিকে তাকে আমরা বলে থাকি পার্কিং কক্ষপথ। আবার যখন এই রকম ভাবে আবর্তন করবে উপগ্রহটা, অর্থাৎ এদিকে আমাদের কি থাকে, মেরু অঞ্চল থাকে, তখন তাকে বলা হয়ে থাকবে পোলার স্যাটেলাইট, পোলার স্যাটেলাইট। অর্থাৎ নিরক্ষীয় তলের সাথে 90 ডিগ্রি করে যদি আবর্তন করে তখন তাকে বলা হয়ে থাকবে পোলার স্যাটেলাইট। এরপর আছে যে ভূসমলয় উপগ্রহের কি ব্যবহার কি, না জ্যোতির্বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞানের গবেষণায় এটি সাহায্য করে, আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থায় সাহায্য করে, প্রতিরক্ষা সামরিক বিভাগে বিভিন্ন বিষয়ে নজরদারি করা হয়, ভূতাত্ত্বিক সমীক্ষায় সাহায্য করে, সমুদ্র বিজ্ঞানে চর্চায় সাহায্য করে, বায়ুমণ্ডলের উপরের স্তরের চাপ ঘনত্ব উষ্ণতা ও বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা পূর্বাভাসে সাহায্য করে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটি হলো মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। মুক্তিবেগ জিনিসটা কি, না সর্বনিম্ন যে বেগ নিয়ে উৎক্ষেপ করলে কোনো বস্তু
পৃথিবী পৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ থেকে তার মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে, তাকে মুক্তিবেগ বলে। এই বেগকে বলা হয়ে থাকে আবার দ্বিতীয় মহাজাগতিক বেগ বা সেকেন্ড কসমিক ভেলোসিটিও বলা হয়ে থাকে। অর্থাৎ কি না, সর্বনিম্ন একটা বেগ আছে যেটা নিয়ে যদি আমরা কোনো বস্তুকে উৎক্ষেপ করে থাকি পৃথিবী পৃষ্ঠ থেকে বা কোনো গ্রহ উপগ্রহ থেকে, সে তার মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যায়, তাকে বলা হয় থাকে মুক্তিবেগ। তো আমরা এটা সকলেই পড়েছি ক্লাস 8-এ, যে এর মান হয়ে থাকে 11.2 কিলোমিটার/সেকেন্ড। এর মানেটা কি? অর্থাৎ আমরা যদি এই বেগটা নিয়ে কোনো বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে ছুঁড়ে দিই, তাহলে সে আর পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, আর কোনোদিনও ফিরে আসবে না। তার মানে একটা ন্যূনতম কেন বলা হচ্ছে, তাহলে এইটা ধরছি আমি সেই জায়গাটা যেখানে 11.2 কিলো/সেকেন্ড। অর্থাৎ আমি এই ন্যূনতম বেগটায় যদি ফিকি কোনো বস্তুকে, তাহলে সে হয়ে পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে। এরপরে আমি 12 কিমি/সেকেন্ডেও ফিরতে পারি, তাহলেও সেটা কি হয়ে যাবে, পৃথিবীর বাইরে চলে যাবে আকর্ষণে। 13 কিমিতেও ফিরতে পারি, 11.3 কিমিতেও ফিরতে পারি, কিন্তু 11.2 এর নিচে ফিকলে সে আকর্ষণের বাইরে যাবে না। অর্থাৎ 11.1 হলেও সে পৃথিবী পৃষ্ঠের আকর্ষণের বাইরে যাবে না পৃথিবী থেকে। সুতরাং এই জন্যই এটাকে বলা হচ্ছে ন্যূনতম। তাহলে এই বেগটা আমাকে ন্যূনতম দিতে হবে, তাহলে কি হয়ে যাবে, কোনো বস্তু পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যাবে। তো এই বেগটাকে বলা হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। এবার এর মান কিভাবে নির্ণয় করা হবে? ধরে নাও এখানে যদি আমরা লিখি যে পৃথিবীতে m ভরের কোনো বস্তুর মুক্তিবেগ v এসকেপ ভেলোসিটি হলে বস্তুটির গতিশক্তি হবে ½ m v² আবার পৃথিবীর ভর M এবং ব্যাসার্ধ R হলে পৃথিবীর কেন্দ্র থেকে x দূরত্বে অবস্থিত m ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল কত হবে? অবশ্যই নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী যা হয়, আকর্ষণ বল হবে g, পৃথিবীর ভর M, m/x²। এবার বস্তুটিকে ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে অবশ্যই একটা কৃতকার্য করতে হবে। তাহলে সেই কৃতকার্যের পরিমাণ কত? না আমরা লিখতে পারি ডাব্লু সমান কি লেখা হয় থাকে, বল গুণিত সরণ। তাহলে এখানে যে বলটা তার মান কত? না অবশ্যই gmm/x²। তো আমি ধরলাম dx পরিমাণ সরণ ঘটাবো এবং বস্তুটাকে আর থেকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের যে ব্যাসার্ধ আর থেকে অসীমে পাঠিয়ে দেবো। তাহলে তার জন্য আমাকে কত কৃতকার্য করতে হচ্ছে? না এখানে gmm এটা কি আমার কনস্ট্যান্ট বাইরে থাকলো, তাহলে ইন্টিগ্রেশন কার হবে? না dx/x², লিমিট কত? 8 থেকে ইনফিনিটি। তো এরকম ইন্টিগ্রেশন আগেও করেছি যে dx/x² বা dr/r², এটার ইন্টিগ্রেশন হয়ে থাকে -1/x।
লিমিট আর টেন্স টু ইনফিনিটি, আর থেকে ইনফিনিটি। তাহলে এটা কত আসবে না জিএমএম বাই আর। তাহলে এই কৃতকার্যের জন্য কি হচ্ছে, বস্তুর একটা গতি পাচ্ছে এবং যার ফলে সে পৃথিবীপৃষ্ঠ ছেড়ে আকর্ষণ ছেড়ে বাইরে চলে যাচ্ছে। তাহলে এই কৃতকার্য যদি গতিশক্তির সমান বলে কি লিখতে পারি না, গতিশক্তি পেয়েছিলাম হাফ এম ভি স্কোয়ার, এবং এটা কত না জিএমএম বাই আর। তাহলে স্মল এম ক্যান্সেল এবং ভিই সমান লিখতে পারি √2gm/r। সমান লেখা যাবে জিএম মানে আমরা কি বলেছি একটু আগে, একটা ইকুয়েশন মনে রাখতে না, জিএম সমান হয় GR²। তাহলে এখানে জিএম এর জায়গায় যদি বসিয়ে দিই GR², বা এখানে আর আছে, তাহলে R² থেকে একটা আর থাকলো, তাহলে পড়ে থাকছে কত √2gr। তাহলে ভিই সমান পেলাম √2gr। এটা হয়ে গেল আমার মুক্তিবেগের রাশিমালা। সাজেশন ক্লাসিফায়ারের একদম প্রথম প্রশ্ন এটাই আছে যে মুক্তিবেগ কাকে বলে এবং এর রাশিমালা প্রতিষ্ঠা করো। তো এই পুরো প্রশ্নটা যদি তোমরা করো তাহলেই হবে। এরপরে আছে যে প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহে কেন একজন ভারহীন বলে নিজেকে মনে করে। তো সাপোজ ধরো এটা পৃথিবী, তাহলে এর চারিদিকে একটা কক্ষপথে আবর্তন করছে। কোনো একটা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ধরো আছে। তাহলে এর মধ্যে যে লোকটা আছে, ধরলাম এরকম একটা লোক আছে, তাহলে সেই কৃত্রিম উপগ্রহের যে লোকটা সে মহাকাশের যে যানটা আছে তার উপর একটা বল প্রয়োগ করছে। তার পরিবর্তে কি না, এই যে মহাকাশ যানটার যে তল, সে তার উপর একটা বিপরীত বল প্রয়োগ করছে, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, সেটাকে এন দিয়ে প্রকাশ করছি। এবং সে হচ্ছে এমজি বল প্রয়োগ করছে, সেটা পৃথিবীর কেন্দ্রের দিকে এমজি বল প্রয়োগ করছে। এছাড়াও পৃথিবীর চারিদিকে আবর্তন করার জন্য এই কৃত্রিম উপগ্রহটার সে কি বল প্রয়োগ করছে আরো একটা পৃথিবীর কেন্দ্রের দিকে, না সে আরো একটা বল প্রয়োগ করছে যেটাকে বলা হচ্ছে অভিকেন্দ্র বল, এফসি দিয়ে প্রকাশ করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে ক্রিয়া করছে লম্ব প্রতিক্রিয়া বল এবং নিচের দিকে ক্রিয়া করছে দুটি বল। সে দুটি বল কি কি না, একটা হচ্ছে অভিকেন্দ্র বল এফসি এবং আরেকটা হচ্ছে ব্যক্তিটির ওজন এমজি। দুটো বল ক্রিয়া করছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে এফসি সমান, বা লিখতে পারি এফসি প্লাস এমজি সমান কি হবে এন। তাহলে এই লম্ব প্রতিক্রিয়া বলটা কাদেরকে ব্যালেন্স করছে, এদের দুজনকে। তাহলে আমি বলতে পারি যে এফসি প্লাস এমজি সেটা সমান কি হবে এন, বা এফসি লিখে দিই, এফসি জিনিসটা কি না, এফসি হচ্ছে অভিকেন্দ্র বল। এফসি সমান আমি লিখতে পারি কি এন মাইনাস এমজি, বা লম্ব প্রতিক্রিয়া বল এন সমান এমজি মাইনাস এফসি। এবার আমরা জানি যে অভিকেন্দ্র বলের মান হয়ে থাকে mv² / r সমান mg মাইনাস m। এবার পৃথিবীর কাছাকাছি থাকা কৃত্রিম উপগ্রহের বেগ একটু আগে আমরা ক্যালকুলেশন করেছি যে ভি সমান কি লেখা হয়ে থাকে √gr, একটু আগে আমরা পেয়েছি। আর মুক্তিবেগ হলে হয়ে যাবে √2gr। তাহলে পৃথিবীর খুব কাছে থাকা কৃত্রিম উপগ্রহ যদি বলে তখন কি হয়
রুট জি আর হয়। তাহলে এখানে ভি স্কোয়ারের জায়গায় আমি বসিয়ে দেবো কি না রুট জি আর তার স্কোয়ার বাই আর। তাহলে সমান কি পাচ্ছি এখান থেকে, না এখান থেকে লিখতে পারি যে এম জি মাইনাস এম ইন্টু, তাহলে রুট ওভার অফ জি আর স্কোয়ার মানে কি জি আর কেই বুঝাচ্ছে, অর্থাৎ বর্গমূল চিহ্নটা শুধু চলে যাবে বাই আর। তাহলে আর আর ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে কি এম জি মাইনাস এম জি, তার মানে তো আমার শূন্য হয়ে যাচ্ছে অ্যান্সার। তাই জন্য কি হচ্ছে না কৃত্রিম উপগ্রহ এই যে লোকটা লম্ব প্রতিক্রিয়া বলটাই সর্বদা অনুভব করে। আমরা যদি কোথাও ভর দিয়ে দাঁড়াই তাহলে ওই তল আমাদের উপরে যে বলটা প্রয়োগ করছে সেইটাকে আমরা ফিল করি, অর্থাৎ এই লম্ব প্রতিক্রিয়া বলটাই আমাদের ফিল হয়। আর সেই লম্ব প্রতিক্রিয়া বল যদি শূন্য হয়ে যায় তাহলে অবশ্যই আমরা কি ফিল করব নিজেদেরকে ভারহীন বা ওয়েটলেস। তাহলে এইটি হলো যুক্তি। তাহলে এখানে আমরা কি লিখবো লাস্ট লাইন, অর্থাৎ কৃত্রিম উপগ্রহে মহাকাশচারীর উপর কোনো প্রতিক্রিয়া বল মানে এন যেটা বলা হচ্ছে প্রতিক্রিয়া বল ক্রিয়া না করায় তিনি নিজেকে ভারহীন মনে করবেন। এই অবস্থাকে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহে ভারহীনতা বলা হয়। তাহলে এই ছিল আমাদের মহাকর্ষ চ্যাপ্টারের সমস্ত থিওরি এবং তাদের সলিউশন। প্রশ্নবিচিত্রার সমস্ত প্রশ্নগুলি যদি তোমরা দেখবে এইগুলোই প্রশ্নবিচিত্রায় বিগত বছরের এসেছিল। তো এর পরের ক্লাসে আমরা বিগত বছরে আসা মহাকর্ষ থেকে গাণিতিক প্রশ্নগুলি সমস্ত আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে।